আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১ রাতে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজাকি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল, আমরা এতদিন মিছিল পর্যন্ত দেখেছি। আজকে রাজধানীতে মহাখালীতে এবং গণভবনের সামনে দুই ঘটনা আমরা দেখেছি। সে এক জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এক জায়গায় ঝটিকা মিছিল করে তারা সরে গেছে। আমি আলোচনায় যাবার আগে সেই ঘটনাগুলি কিছু উল্লেখ করতে চাই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবি এলাকার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। পরে তারা মহাখালী বাস টার্মিনালের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। মিছিলটি টার্মিনাল এলাকায় পৌঁছালে মহিলা লীগের কয়েকজন সদস্য এতে যোগ দেন। এক পর্যায়ে মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা দ্রুত সেখান থেকে সরে যান। ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। আরেকটি ঘটনা যেটি গণভবনে, সেটিও একটি কিছু উল্লেখ করতে চাই আমি। রাজধানী গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। তবে ঘটনাস্থল কোন থানার আওতাধীন তা নিয়ে মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানার পুলিশের মধ্যে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সকাল 10টার দিকে গণভবন ও রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে এই বিক্ষোভ মিছিল হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 40 থেকে 50 জনের একটি দল প্রথমে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে জড়ো হয়। পরে তারা সড়কে মিছিল বের করে গণভবনের মূল ফটকের সামনে দিয়ে অতিক্রম করে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই মিছিল শেষ করে তারা দ্রুত স্থান ত্যাগ করে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আমাদের থানা এলাকায় কোনো মিছিল হয়নি। মিছিলটি কখন হয়েছে তাও আমাদের জানা নেই। আমরা যা দেখেছি সেটি শেরেবাংলা নগর থানা এলাকায় হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। কামাল ভাই, দুটি ঘটনা দেখলাম। এছাড়া দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই আমরা এই ধরনের ভিডিও দেখছি এবং খবরও আমরা জানি। কেন হঠাৎ করে আওয়ামী লীগের এই মিছিল এত বাড়ছে কেন? ধন্যবাদ আপনাকে। একদম তরতাজা বিষয় আপনি সামনে নিয়ে এসেছেন। যতই আমরা চেষ্টা করি যে আওয়ামী লীগ তো অনেকটা নিষিদ্ধ সংগঠনের মতো বা কার্যক্রম নিষিদ্ধ, অতএব আলোচনাটা করব না নিষিদ্ধ বিষয় নিয়ে, কিন্তু নিষিদ্ধ বিষয়ের দিকে প্রথমত আকর্ষণ একটু বেশি থাকে। দ্বিতীয়ত, তথ্য গোপন করা যায় না, বরং তথ্য গোপন করার চেষ্টা হলে তথ্য বিকৃত হয়, অপতথ্য ছড়ায়। সেই দৃষ্টিকোণ থেকে আপনি একদম তাজা বিষয় যেমন এনেছেন, তথ্যমূল্য দিয়েছেন। সেটা বর্তমান ক্ষমতাসীনদের জন্য কতটা দুঃসংবাদ বা সুসংবাদ আরেক আলোচনা। আওয়ামী লীগের যারা মনে করেন এবং বিশ্বাস করেন যে তাদের নেত্রী চট করে চলে আসবেন যে কোনো সময়, তো চট করে আসেন আর হুট করে আসেন, এই ফাঁকে ককটেলের কাণ্ডকীর্তি কিন্তু ঘটে গেছে। এটা যত না ককটেল, তার চেয়ে বেশি হচ্ছে তথ্য, একটা বার্তা। নিজেদের কর্মীদের কাছেও তারা একটা বার্তা দিয়েছে, সরকারকেও একটা বার্তা দিয়েছে, প্রশাসনকে বার্তা দিয়েছে, পুলিশকে তো বার্তা দিয়েছেই। পুলিশের বার্তাটা আপনি পরিষ্কার করে দেখুন, কোন থানার মধ্যে সেটা পড়ে পুলিশও দায় নিতে চাচ্ছে না। এটা মোহাম্মদপুর থানা না শেরেবাংলা থানা? জি, বলছে যে আবার যদি আমি আগাম বলে রাখি, যদি 2-4 জন ধরে ফেলতে পারতো তখন আবার দ্রুত দায়িত্বটা নিত যে আমি ধরেছি। এটা হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতা আমাদের পুলিশিং সিস্টেমে। তো এরকম অবস্থায় আপনি আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ রাখতে পারবেন? তার আগে প্রশ্ন, আসলে কি নিষিদ্ধ রাখতে চান? অথবা নিষিদ্ধ রাখতে চান কোন জায়গাটুকুতে? যদি গেল নির্বাচনের স্কেল আমরা ধরি, যে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রশ্নে নিষিদ্ধ, কিন্তু তাদের ভোটগুলো পাওয়া আবার অত্যন্ত সিদ্ধ। তাদের ভোট পাওয়ার জন্য বিএনপি এবং জামাত ইসলামী, কোথাও কোথাও এনসিপিও জব্বর চেষ্টা করেছে। ওই তথ্য কিন্তু গোপন রাখা যায়নি বা গোপন রাখার বিষয় নয়। অর্থাৎ নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে আওয়ামী লীগের ওই ভোটগুলো ছিল ফ্যাক্টর। তার মানে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সিদ্ধ, আইনগতভাবে অথবা নির্বাহী আদেশ প্রশ্নে নিষিদ্ধ। আবার আপনি দেখেন গত কয়েক মাস ধরে, বিশেষ করে এই সরকারের 4 মাস ধরে, এমন কিছু কাণ্ডকীর্তিতে সরকারকে দায় নিতে হচ্ছে। সরকার কিছুটা অসহায়ের মতো। আমাদের কাছে তো তথ্য আছে, মাঝে মধ্যে আপনি দেখেন হয় ফটো কার্ড হোক অথবা সোশ্যাল মিডিয়ায় হোক, কোনোটা মূলধারার গণমাধ্যমও আসছে। বদলি প্রশ্নে পুলিশ, সিভিল প্রশাসন সব জায়গাতেই বদলি প্রশ্নে আমি ব্যক্তিগতভাবে ওগুলো নোট রাখি, যতটুকু বড় বড় ঘটনা পাই,
যখন টাকার লেনদেনের প্রশ্ন আসে সামনে, দুই একটা ফাঁস হওয়ার পরে স্টপ হয়, দেখা যায় টাকার লেনদেনের প্রশ্নে আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা কামিয়াবি হন, কারণ তারা রেটটা ভালো দেন। গত গরুর হাটে এই তথ্য আছে যে আওয়ামী লীগের পয়সাওয়ালা লোকটা একটু দূরে দাঁড়িয়ে থেকেছেন, আর হাটটাই যারা নিয়েছেন হয় বিএনপি অথবা জামাতের কাউকে দিয়ে। অর্থাৎ টাকাকে কি যেন দ্বিতীয় খোদা না কি যেন একটা বলা হয় তিক্ত অভিজ্ঞতার কারণে। টাকার কি দাম আপনি দেখেন। রাজনীতিভাবে বলতে পারবেন না তো টাকা কি জি, বলা হয়। তো আমি যেহেতু গণমাধ্যমে কাজ করি ওইভাবে টাকা দেখি না, মাঝে মধ্যে অঙ্ক উচ্চারণ করি, কিন্তু এতটুকু বুঝি যে টাকার অনেক দাম। তো এই দামি টাকা যাদের হাতে আছে, যারা রপ্ত করতে পেরেছেন, যে কারণে আমরা এখনো এস আলমকে স্মরণ করি কেন? কি উনি খুব এবাদতি বান্দা এই কারণে, নাকি কোনো খুব আজে বাজে কাজ করে ফেলেছেন এই কারণে? আলোচনা করি ওনার অঢেল টাকা, এখনো ওনার সহযোগী অনেক, বেনজির। ওনার এখন নজির নাই, কিন্তু আসলে একেবারেই নজিরবিহীন। অনজির বলেন আর বেনজির বলেন, মূল ফ্যাক্টর কিন্তু টাকা। তার টাকার শরিকানা পাওয়ার জন্য, তার তহবিলদার হওয়ার জন্য, তার কেশিয়ার হওয়ার জন্য যারা দৌড় দিয়েছিলেন তারা এখনো মাঠে আছেন। প্রশ্নটা টাকা। আর আওয়ামী লীগের এই ককটেল বলেন আর জমায়েত হওয়া বলেন, এগুলোর পেছনেও টাকার একটা ফাংশন আছে। এখানে কোনো এবাদতি কাজ নেই, নৈতিকতার কাজও নেই। এইভাবে নেই কারণ আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আমরা তর্ক বিতর্কের ক্ষেত্রে অনেক সময় বলে যে নৈতিকতার কি জানি একটা আছে, আদর্শের কথাও বলি। আদর্শটা মূলত এখানে ক্ষমতামুখী। আর ক্ষমতার প্রশ্ন যখন আসে, ক্ষমতার কাছে টাকা একটা ফ্যাক্টর। তো একসময় আমরা যখন এই বিএনপিকে কম বলতাম, জামাত ইসলামের মিছিলগুলোকে আমাদেরকে, নিশ্চয় আপনিও পেয়েছেন, ডিরেকশনও ছিল এক ধরনের, যেগুলোকে একটু চোরাই মিছিল বলেন। আমরা সাধারণত ঝটিকা মিছিল এগুলো লিখতে অভ্যস্ত ছিলাম, কিন্তু যে চোরাই মিছিল, তো আওয়ামী লীগের আজকের যেই মিছিল, ওগুলো আপনি চোরাই মিছিল বলেন আর ঝটিকা মিছিল বলেন আর তাৎক্ষণিক মিছিল বলেন, তারা করেছে। এরপরও যদি আপনি রাজনৈতিক অবস্থানের প্রশ্নে আসেন, আওয়ামী লীগের কোনো পর্যায় থেকে আপনি কি পেয়েছেন আজ পর্যন্ত যে তারা কোনো ভুল করেছিল? যিনি বলেন, তিনি ছোট্ট করেও বলেন না যে তার একটা ভুল ছিল। আর নেতৃত্ব ভুলে ছিল না, বা নেতৃত্বের কোনো পর্যায়ে কোনো ভুল হয়েছে এটা স্বীকার করার বিষয় নেই। অথচ আমরা কিন্তু আরেক ধাপে গিয়ে বলি যে ক্ষমা করা যায় কিনা। তো তারা কি ক্ষমা চেয়েছেন নাকি? ভুল করলে না ক্ষমার প্রশ্ন, বরং তারা প্রতিনিয়ত বার্তা দিচ্ছেন, আসিতেছি, সিনেমার বিজ্ঞাপনের মতো, হ্যাঁ ভাই আসিতেছে। তো আসিতেছে, তো ঢাকায়ও আসিতেছে, এসে গেছে, আর আসিতেছে মধ্যে নাই। গণভবনের সামনে আমরা দেখলাম, তাও আবার সেখানে তো গণভবনের security সামনে, তো খুব কঠিন বার্তা। এত বছর হয়ে গেল গণভবনটা ওখানে আছে, গণভবনের আশপাশে যা ছিল তাই আছে। কোন থানার অধীনে আমরাও ঠিকভাবে জানি না, আর পুলিশ তো মাশাআল্লাহ জানেই না। এখন অবস্থা যখন খারাপ হয় বা অবস্থা যখন সঙ্গীন মনে করা হয়, তখন এই ধরনের নানান বয়ান নানান জন দেয়। আমাদের কুমিল্লা অঞ্চলে, আপনি কুমিল্লার ভাষা বোঝেন কিনা, বলা হয় আইনো। ইংরেজিতে যদি আইনো হয় তাহলে আমি জানি, এটা হচ্ছে আইনো মানে আমি না, হেতে হেতে মানে পাশে যে আছে তারে দেখাইয়া দেয়। না, আমি না, হ্যাঁ আমি না সে, এটার এই মেসেজটা দেয়। আইনো হেতে, হেতে, আইনো হাতে আমি না সে। আইনো এইভাবে বলে ওরা। হঠাৎ করে শুনলে ইংরেজি মনে হবে যে আমি জানি, এটা বুঝব না, এটা হচ্ছে আমি না। তো এখন আমরা কয়েকদিন আগে দেখলাম কয়েকজন উপদেষ্টাকে ট্রায়ালে আনা উচিত, এরকম একটা হাইপ বাজারে উঠলো। 2-3 জন উপদেষ্টা কিন্তু বলে ফেললেন আইনো, না, আমি জানি, না আইনো, আমি না। ওই যে কুমিল্লা ভাষায়। হ্যাঁ কিচেন ক্যাবিনেট যেটা, হ্যাঁ, যখন কিচেনের কথা আসলো যে কিচেনে আমি ছিলাম না, কিন্তু আমাদের জানা মতে ওনারা সবাই ওখানে ছিলেন। কিচেনে চিকেন খান আর ফিশ খান খেয়েছেন, কিন্তু একটু অবস্থা বেগতিক দেখলেই বলেন যে আইনো, আরেকজনকে দেখিয়ে দেন, বা নিজে একটা রাজসাক্ষী হওয়ার প্রবণতা। তো এই জায়গায় রাষ্ট্রের দায়িত্ব আছে বিষয়টা একদম পরিষ্কার করা, অন্তত আওয়ামী লীগ প্রশ্নে। তারা কি রাজনীতিতে আছে? থাকলে কিভাবে আছে, বা থাকবে কিভাবে, নাকি আদৌ থাকতে পারবে না? তাহলে আওয়ামী লীগও নিশ্চয়ই তাদের অবস্থান আরও পরিষ্কার করবে। মাত্র ঢাকায় 2টা মিছিল করেছে, এটার জের হিসাবে আপনি হয়তো বা দেখতে পারেন এই আওয়ামী লীগ বাদে আওয়ামী লীগকে প্রতিরোধ করার প্রশ্নে বিএনপি এবং জামাত আবার এক হবে, আবার সারিবদ্ধভাবে দাঁড়াবে, আবার টুথপেস্ট হাসি দিবে, বা বিমানবালা হাসি যেটাকে আমরা বলি। হাসি না আসলেও দাঁত বের করে একটা ফটো সেশন করা, যেটা আমরা কিছুদিন যমুনা ভবনের সামনে দেখেছি।
ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেন, ওখানে কি করেন আমরা ঠিকভাবে জানি না। পরবর্তীতে খবর যেটা প্রকাশ হয়েছে সবাই হুঁ হুঁ করেছেন ভিতরে, বাইরে এসে আবার ফটো সেশন করেছেন, লম্বা করলে জায়গা হয় না, গোল হয়ে দাঁড়ান যে আমরা ঐক্যবদ্ধ আছি। আবার একটু সরে গিয়ে পল্টনে গিয়ে বিএনপি এক কথা বলে, বাইতুল মোকাররমের গেটে গিয়ে জামাত আরেক কথা বলে। আবার যখন শেখ হাসিনা দুই একবার উচ্চারণ করেছেন যে প্রস্তুত হও, অথবা আওয়ামী লীগের কোনো কর্নার থেকে এসেছে যে আগামীকাল 0 পয়েন্টে আসো, অথবা 32-এর সামনে আসো, দেখা যায় আওয়ামী লীগ আসে না, যুবলীগও আসে না, বিএনপি আর জামাত কিন্তু আবার এসে যায় যমুনার সামনে, জানান দেয় যে আমাদের ঐক্য বড় মজবুত, বড় পোক্ত, এই ঐক্য আর ভাঙবে না। হয়তোবা দেখবেন কালকে আরেকটা সিনারি আমরা দেখব, যদি না কালকে পর্যন্ত আওয়ামী লীগের আরও দুই একটা ঝটিকা মিছিল না বের হয়। অর্থাৎ এখানে নৈতিকতার প্রশ্নটা পরিষ্কার করতে হবে বিএনপিকে আর আওয়ামী লীগকে, বা এমনকি জামাতকে। আর আওয়ামী লীগ তো তার বার্তা যথারীতি সে দিচ্ছেই যে সে সঠিক ছিল, ভবিষ্যতে ক্ষমতা পেলে আরও সঠিক কাজ করবে। আমরা তো সেটার বার্তা প্রতিদিন পাচ্ছি, হয়তো সোশ্যাল মিডিয়ায় বেশি। সোশ্যাল মিডিয়াকে কিন্তু জাকির ভাই খুব একটা অস্বীকার করবেন, অগ্রাহ্য করবেন, ওই বাস্তবতা নেই। সোশ্যাল মিডিয়ায় যখন আপনারা নিয়ে একটা ভালো কিছু আসে, আপনি বলেন যে না মিডিয়া হইলে এটা গুরুত্ব আছে, ভালো জিনিসটা। আবার যখন আপনার বিপক্ষে যায় তখন বলেন যে না এটার খুব একটা গ্রহণযোগ্যতা নেই, এটা আজে বাজে জিনিস, এটা বানানো হয়েছে, বানানো AI হয়েছে, দিয়ে বানানো হ্যাঁ হয়েছে। এআই দিয়ে বানানো হয়েছে। পক্ষে গেলে আবার বড় মজবুত। জি, আমি আপনার কাছে আবার আসবো, রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। আই নো হ্যাতে আচ্ছা শুনুন, আপনি আমার এই তো আমার ঘনিষ্ঠ, আমরা এই বেটা তো সব কয়ে লাইছে, এতে সব বলি ফেলাইছে। এবার আপনার কাছে এখন আমি বাকিটা শুনতে বলি, চাই। এটা ধরেন উনি একটা কথা বললেন না যে আইনো হাতে, আমি না সে। এখন আওয়ামী লীগ মাঠে নামতেছে, মাঠে নামতেছে কিভাবে বা কোন প্রেক্ষাপটে সুযোগ দিতে, সেই আলাপটায় পরে আসি। নামলে যেটা হবে, মানে আপনি যদি ব্যাপকভাবে নামতে পারেন তাইলে যেটা হবে, এখন ধরেন জুলাই কৃতিত্ব যারা দাবি করে, আমি এর আগেও বলছি যে শেখ হাসিনা যদি এই মুহূর্তে প্রধানমন্ত্রী হয়, বসাই দিলাম যে উনি প্রধানমন্ত্রী, আপনিই বলেন যে তার কাছে সবচেয়ে বেশি অপরাধী কাদেরকে বলবে? এনসিপিকে, কোনো সন্দেহ নাই। মানে জুলাই চেতনা যারা করে তারা তার ডাইরেক্ট এনিমি, এই ব্যাপারে কোনো মাপ নাই, কোনো ছাড় নাই। তাহলে যিনি ভিকটিম 24-এর আন্দোলনে, তার কাছে কিন্তু এই এনসিপির কোনো মাপ নাই। অর্থাৎ এনসিপি একমাত্র এখন যেহেতু দল হয়েছে তাই বলতেছি, সে রক্ষা পাবে না আইনও হাতে, এটাকে মাপ পাবে না। এটার ব্যাপারে ফার্ম ডিটারমিনেশন যে তোমরা করছোই। আর অন্য যদি কারো থেকে থাকে কেউ যারা জুলাই চেতনার কৃতিত্ব ওদেরকে দিতে চায় না, বলে এটা তো অনেক পুরনো আন্দোলন, ওরা এসে ম্যাচিউর করছে, ওরা রক্ষা পেতে পারে আইনও হাতে। তা হাতে কইব মানে তারা এনসিপিকে দেখাই দিবে, অর্থাৎ এনসিপির কোনো রক্ষা নাই। মানে ওইখানে আর হাতে নাই, ওটা এনসিপি। এনসিপি বলবে আইনও হাতে, বলার সুযোগই নেই তার, কারণ সে তো আইনও মানে তারা জানেই তারা কারা করছে, আর শেখ হাসিনা নিজেও জানে। সেই কারণে ওরা আইনও হাতে করে পার পাইব না, সে ইংরেজিতে বলবে হয়তো তখন, যেটা অর্থ আমি জানি। এখন আসেন যেটা বলতেছিলাম, তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো? এখন মনে করেন যারা অন্য দল এনসিপি বাদ দিয়া যারা ক্ষমতায় আছেন বা যারা আছেন, তারা যদি এটা ভাবেন যে আওয়ামী লীগ মাঠে এসে, আমি বলতেছি আসার প্রেক্ষাপট পরে বলছি, কেমনে আসতে পারতেছে নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেটা পরে, কিন্তু তারা যদি কেউ ভাবেন যে আজকে আওয়ামী লীগ যদি মাঠে আনে, নেইমাও যায়, অসুবিধা কি? পিটাইব তো এনসিপিরে, পিটাইব তো জামাতরে, জামাতরে আর এনসিপিরে পিটাই যদি হজম করতে পারে, তাহলে তৃতীয় প্রশ্ন যে আসবে না সংবিধানের বাইরে তোমরা নির্বাচনের ক্ষমতায় কেমনে, এই প্রশ্ন আসবে না, কারণ গ্যারান্টি নাই তো। কারণ বারবার বলতেছি, আমি বহুবার বলছি যে সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই, এবং সংবিধানের যে ডেট আছে সেই তারিখ মোতাবেক নির্বাচন হয় নাই। কেউ কেউ প্রশ্ন করবেন সংবিধানের তারিখ কোথায়, আমি আপনাকে দেখাই দিচ্ছি তারিখটা কোথায়। তারিখটা হইল সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হবে। তাহলে যেদিন ভেঙে গেছে সেদিন থেকে 90 দিন গুনবেন, ওইটাই ডেট। এটা আমার বানানো না, ওইটাই ডেট। তা সেই ডেটে নির্বাচন হয় নাই। তো আওয়ামী লীগ যদি মাঠে আসতে পারে, পয়লা আপনি খুশি হবেন যে এনসিপি রিপিট হইতেছে, দ্বিতীয়বার না আমি খুশি হব না, না, আমরা রূপকর, জি, আপনি খুশি হবেন বা উনি খুশি হবে, আচ্ছা এনসিপি রিপিট হইতেছে, এরপরে জামাত রিপিট হইতেছে, তারপর তো সে ক্ষমতার দিকে, ওই দুটো যদি হজম করতে পারে তাহলে ক্ষমতার দিকে চোখ দিবে না সে?
নট আনলাইকলি। এইবার আসেন, আসে কেমনে সে? রাজনীতিতে তো নিষিদ্ধ। যে রাজনীতিটা নিষিদ্ধ, যাদের কার্যক্রম নিষিদ্ধ, সে মাঠে আসে কেমনে? এটাতে অনেকগুলা বার্তা। যদি তারা প্ল্যান করে নামে যে আমরা নামবই, তাহলে তারা উপযুক্ত সময় মনে করতেছে। এটা দুইটা অপশন, জেলে গেলে যাব, আর নয়তো জেলে যাব না গ্যারান্টি, কিংবা জেলে গেলে অল্প দিন থাকতে হবে। অনেকগুলো নাহলে নামবে কেন? আপনি যদি একটা কঠিন পথ মনে করেন যে এই পথটা খুবই কঠিন, ঝুঁকি আছে, এতদিন নিলেন না, এখন নিচ্ছেন। পুলিশ কাউকে গ্রেপ্তার করে নাই, আপনি কথাটাই বলছেন। তো পুলিশের ভাষ্য থেকে আমরা পাইলাম এটা ছাত্রলীগ যুবলীগরা করছে। আমি কিন্তু কোনোটার বিরুদ্ধে, কে নামছে, নামাটা অপরাধ, এই আমরা আলোচনা করতেছি। নামলে পুলিশ গ্রেপ্তার করবে না কেন? আপনি কাউকে না কাউকে তো গ্রেপ্তার করতে হবে। এক, দুই, বলতেছে এটা কোন থানার ঘটনা, এগুলা কোনো আলোচনা নয়। আমরা এটা বহু কালি দিছি। এইটার মানে হচ্ছে দায় এড়ানো। আপনি চলমান, আপনি যেমন কুমিল্লা বাসে চলে যাচ্ছেন, এক জায়গায় বাসে ডাকাতি দিয়েছে, আপনি তারপরে থানায় থেকে রাত্রে পার করে থানায় গেলেন মামলা করতে। কোন জায়গায় হয়েছে? অমুক। এটা তো আমার থানা না, এটা তো এটি খুব প্রচলিত। হ্যাঁ, অনেক ঘটনাই আমরা এই দেখি। আবার বললেন যে ওই থানায় গিয়ে বললেন যে ভাই আমার তো ওই থানাতে পারলেন, কোন জায়গার থেকে আপনি লাস্ট কোথায় নামছেন, আপনি অমুক জায়গায়, তাহলে ওই থানায়। এটার মানে হচ্ছে আপনি এই মামলাটা নিতে চাচ্ছেন না, অনীহা প্রকাশ করা। এই অনীহা প্রকাশ করাই মানে তাদেরকে ফেভার করা। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আপনি যখন ককটেল মারবেন, মারার পর কোন থানার ঘটনা বলে দুইটা থানার ওসি যখন এড়াইয়ে যাইতেছে, তখন আপনি ধরে নেবেন এই এড়ানো মানেই হচ্ছে তাদেরকে সুযোগ দেয়া। এইবার আসেন, এই কারণে যদি এই দুই থানার ধস্তাধস্তি, দুই থানার ওসি সাসপেন্ড না হয়, আমি কিন্তু তাদেরকে সাসপেন্ড করতে বলছি না, আপনার আলোচনার থেকে বলছি। দুই থানার ওসি যদি সাসপেন্ড না হয়, এসপিকে যদি কৈফিয়ত তলব না করে, তাইলে ধরে নেবেন যে মন্ত্রণালয় এটার ব্যাপারে ইন্টারেস্টেড কিনা। প্রশ্ন আসবে। কারণ আপনার যে দলের কার্যক্রম নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে, সেটা সরকার জানে, সরকারের প্রশাসন জানে। আপনি ধরতে পারতেছেন না, দুই থানার অজুহাত দিয়ে ধরবেন না, থানার ওসি যদি বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নেওয়া না হয়, এসপির কাছে যদি কৈফিয়ত চাওয়া না হয়, তাহলে ধরে নিতে হবে যে অলিখিতভাবে অ্যাপ্রুভাল দেয়া। তাহলে ধরবেন না কেন আপনি? আমি কি আপনার বুঝাইতে পারছি? এইবার আসেন দ্বিতীয় ধাপ। যদি তারা মাঠে নামে এইভাবে, পার্লামেন্ট কিন্তু 18 কোটি লোকের প্রতিনিধি থাকে। 300 এমপি মানে 18 কোটি লোকের, 300 এমপি মানে বাংলাদেশটাকে তো 300 ভাগ করা। সেই প্রতিটা ভাগ থেকে একজন করে সংসদ সদস্য ভিতরে ঢুকছে ব্যক্তি। তো এটা সমষ্টি করলে কি হয়? 18 কোটি লোকের প্রতিনিধি ওখানে। সেই 18 কোটি লোকের, আমি আওয়ামী লীগ বাদ দিলাম, 18 কোটি লোক অফিসিয়ালি, সেখানে কিন্তু ফ্রম ডে ওয়ান একটা গ্যাপ হয়ে রয়েছে। গ্যাপটা পরে বলি। এই যে বললাম আওয়ামী লীগ যে মাঠে যদি আসে, এনসিপির এই পিটাবে, এনসিপি যদি বুদ্ধিমান হয়, সে চিন্তা করবে পিটাইতে পারবে না। কেন? তারা মোকাবেলা করবে। আর পারবে না কেন? যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা নাই, পুলিশ তার পক্ষে নাই, সেহেতু ক্ষমতা মারামারি এক জিনিস, আর ডিটেনশন নেওয়া, আটকায় রাখা, সেটা কঠিন কাজ। তো এখন যে জায়গাটা আমি ছিলাম, ফ্রম ডে ওয়ান পার্লামেন্ট তো কোনো একটা খারাপ সিচুয়েশন এলে যে সব দল একত্রিত হবে, ভাই যেমন বললেন, একত্রিত হয়, কিন্তু এখানে আপনি হবেন না। কেন হবেন না? এইবারে পার্লামেন্টে যাওয়ার আগে কিন্তু কিছু প্রতিশ্রুতি ছিল। এগুলো ছিল রাজনৈতিক দলের মধ্যে, আর রাজনৈতিক দলের মাধ্যমে সাধারণ জনগণ প্রতিশ্রুতি পাইছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে, আমরা গণভোট করব, গণভোট করে নির্বাচনের সময় একই দিনে গণভোট করব, গণভোট করে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করব। এগুলো কিন্তু রাজনৈতিক দলের ভিতরে সমঝোতা, আর এই রাজনৈতিক দলের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি। কিন্তু আপনি পার্লামেন্টে যাওয়ার পর যখন প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, আমি সুনিশ্চিতভাবে বলে দিচ্ছি এটা ভঙ্গ হয়ে গেছে। আপনার করার ইন্টেনশনে একটা অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশনে অর্থ অধিবেশন বলে, এটাকে বলে অর্থ অধিবেশন, বাজেট অধিবেশন শুরু হয়ে গেল, ওই আলোচনা নাই। তাহলে তো ফ্রম ডে ওয়ান আপনার ইউনিটি নষ্ট হয়ে গেছে। এখন আসেন, এই ইউনিটি কেউ ভাঙতে যাবে না। মানে এই ইউনিটি আপনি ইউনাইটেড করতে পারবেন না। এই কারণে আপনি ওই যে প্রতিশ্রুতি দিছিলেন,
এখন আপনি বাস্তবায়ন করতেছেন না, বলতেন বিরোধী দলরা কি করবে? আপনি তো 2/3 মেজরিটি নিয়েছেন, আপনি কিছু করতে পারবেন না। মানে বিরোধী দলের এরা কিছু করতে পারবে না, ফলে আপনি মুখে যাই বলেন না কেন, আপনি নন কোঅপারেটেড থাকবেন।